স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। চক্রের মাধ্যমে বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র নিয়েছেন দুই ভারতীয় নাগরিক, কিনেছেন সিম, খুলেছেন ব্যাংক অ্যাকাউন্টও। এমন ঘটনা ঘটেছে পঞ্চগড়ের বোদা উপজেলার জায়গিরপাড়ায়। বিষয়টি জানাজানির পর ব্লক করা হয়েছে তাদের এনআইডি। তবে কারা এর সাথে জড়িত তা নিয়ে কোনো কথা বলতে চাইছে না কর্তৃপক্ষ। পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া বামনহাট ইউনিয়ন পরিষদের জায়গিরপাড়া এলাকা। গ্রামের সিংহভাগ মানুষই সনাতন ধর্মাবলম্বী, যাদের প্রধান পেশা কৃষিকাজ। এই গ্রামের ঠিকানা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র নিয়েছেন ভারতের দুই ব্যক্তি। তবে তাদের চেনেন না গ্রামের কেউই। ভারতের দুই নাগরিক বাংলাদেশের মোবাইল ফোনের সিম কার্ড কিনেছেন। দেবীগঞ্জ উপজেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে খুলেছেন অ্যাকাউন্টও। যারা এলাকায় জাতীয় পরিচয়পত্রের জন্য তথ্য সংগ্রহ করেছেন তারাও চেনেন না এই দুইজনকে। আমি দীর্ঘ ৩৬ বছর জায়গিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে আছি। আমার জানা মতে আমরা ভোটার তালিকায় কাজ করছি। আমার জানা মতে এই নামে কোনো ব্যক্তি এই এলাকায় নেই। পরিবারটাকেও দেখাইলাম, ওদের নথিপত্র দেখাইলাম, তো পরিচয়পত্র দেখাইলাম, কিন্তু তারপর তো চিনতে পারতেছি না। এই দুই ভারতীয় হলেন বজেন্দ্রনাথ রায় ও ভদেন্দ্রনাথ রায়। বাড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। বাংলাদেশের স্থানীয় ইউনিয়ন পরিষদ তাদের ওয়ারিশন সার্টিফিকেটও দিয়েছে। হয়তো ওরা গোপনে কোনো কিছু কাজ করছে কারো মাধ্যমে, সেই গোপন তথ্যটা আপনারা প্রকাশ। এটা একটা চিন্তার বিষয় না, খুঁজে করে পাবেন। এই জাগিরপাড়া তো নাই। একটি চক্রের সাহায্যে বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র নিয়েছেন তারা। এ বিষয়ে মারিয়া বামনহাটের ইউপি চেয়ারম্যানের যোগ সদস্যের অভিযোগ থাকলেও তিনি তা অস্বীকার করছেন। দাবি করছেন তার স্বাক্ষরটি জাল। সইটা আমাদের নয় তো ভাই, জালিয়াতি সইটা এক জায়গা থেকে নিয়ে ওটা কি জানি বলে ওইভাবে আরেক জায়গায় বসাই। স্থানীয় কর্তৃপক্ষ বলছে জালিয়াতি করে নেওয়া হয়েছে এনআইডি। তবে তা কিভাবে হলো এ বিষয়ে কিছু বলতে রাজি না তারা। যেহেতু এটা তদন্তাধীন এবং এখনো সিদ্ধান্ত হয়নি, সে প্রেক্ষিতে বর্তমানে দুটি এনআইডি ব্লক করা আছে। কাছাকাছি আমের আবেদন দিয়ে উনি একটা সংশোধন করে ওই মৃত ব্যক্তির বিপরীতে তার একটা ভোটার জন্ম নিবন্ধন কার্ড তিনি পান, হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড পাওয়ার জন্য নির্বাচন অফিসে আবেদন করেন। পরবর্তীতে কোনোভাবে সেটা পেয়েও যান। আর জেলা প্রশাসক জানালেন, প্রাথমিকভাবে এনআইডি ব্লক করার পর এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত কমিটির তথ্যের ভিত্তিতে দেখা যায় যে আসলে তাদেরকে যে তথ্যের ভিত্তিতে তাদেরকে এনআইডি দেওয়া হয়েছিল সেটি সঠিক ছিল না, এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে ইলেকশন কমিশন থেকে এই দুইটি এনআইডি ইতিমধ্যে ব্লক করে দেওয়া হয়েছে। তারা সেই এনআইডি নিয়ে কোনো ধরনের কাজ করতে পারবেন। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিতে কিভাবে দুইজন ভারতীয় যুক্ত হলেন, তাদের কারা সাহায্য করেছেন, কোন চক্র জড়িত, তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি পঞ্চগড়বাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। লোহিত সাগরে পশ্চিমা জাহাজের ওপর ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতির ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক শিল্প ও শিপিং সেক্টরে। ক্ষেপণাস্ত্র হামলার পর সুয়েজ খালের রুট পাল্টে ফেলেছে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো। এতে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে। বেড়েছে জাহাজের পরিচালন ব্যয়, এতে বেড়ে গেছে পণ্যের দামও। ধকল সামলাতে হিমশিম খেতে হচ্ছে গুরুত্বপূর্ণ দুই সেক্টরের ব্যবসায়ীদের। ২০২৪ সালে সোমালিয়া উপকূলে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। এর আগে ২০১০ সালে জলদস্যুর কবলে পড়েছিল এমভি জাহানমণি। এরপর থেকে বাংলাদেশি জাহাজগুলোকে ঝুঁকিপূর্ণ নৌরুটে নিরাপদে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়। গত ৬ মাস ধরে লোহিত সাগর থেকে উত্তর পূর্ব আফ্রিকার বাবেল মানদ্বীপ প্রণালী পর্যন্ত চলাচলকারী পশ্চিমা জাহাজের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। এরপর থেকে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট সুয়েজ খাল দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল কমে যায়। চট্টগ্রাম বন্দর থেকে পোশাক শিল্পের পণ্য নিয়ে জাহাজগুলো আগে বাব এল মানদেব প্রণালী দিয়ে সুয়েজ খাল হয়ে বিভিন্ন গন্তব্যে যেত। হামলার ঘটনার পর রুট পরিবর্তন করে এখন চলাচল করছে আফ্রিকার কেপ অফ গুড হোপ দিয়ে। রুট পরিবর্তনের ফলে কন্টেনার ভাড়া বেড়েছে ৪ গুণ। আগে যে পণ্য ১ মাসে ডেলিভারি দেওয়া যেত এখন লাগছে ২ থেকে ৩ মাস। এমন পরিস্থিতিতে বেড়েছে ব্যয়ের চাপ। ঘুরে যাওয়াটা অনেক দূর দিয়ে ঘুরে যেতে হচ্ছে। এখানে দুইটা এফেক্ট এখানে এসছে, সেটা হলো কস্ট বেড়ে গেছে, আপনাদের শিপিংয়ের কস্ট বেড়ে গেছে, তার উপরে সময়টা বেড়ে গেছে। এই এফেক্টটা কিন্তু শুধু আমরা না, এটা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া অথবা চায়নাকেও কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। সুয়েজ ক্যানাল আমাদের ট্রানজিট টাইম কমানোর জন্য একটা আশীর্বাদ ছিল শিপিং রুটে। বিশেষ করে আমরা এই ক্যানালটা হওয়ার কারণে যদি সাউথ আফ্রিকা দিয়ে আমরা যদি যাই
সেদিক থেকে যে সময়টা লাগে যদি আমরা সুইচ ক্যানাল দিয়ে যাই সেক্ষেত্রে আপনার সময়টা প্রায় 2 সপ্তাহ কম লাগে। বাংলাদেশ থেকে পণ্য বহনকারী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশের যে বাণিজ্যিক জাহাজগুলো সুইস খালের অনুযায়ী বাংলাদেশ থেকে পণ্য নিয়ে যেত, সেই জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের ব্যবসায়ীরা সেই ক্ষেত্রে অল্টারনেটিভ পথ খুঁজে দেখতে পারে। লোহিত সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সুয়েজ খালের আয় কমেছে প্রায় 50%। এর প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যেও। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। প্রায় 4 মাস ধরে বন্ধ টেকনাফ স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। এতে কর্মহীন হয়ে পড়েছেন বন্দর কেন্দ্রিক শ্রমিক কর্মচারীরা, হতাশ ব্যবসায়ীরা। শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। এই সংকটের দ্রুত সমাধান চান বন্দর ব্যবহারকারীরা। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থলবন্দর টেকনাফ, যে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমের ওপর নির্ভর করে ঘুরছে বহু মানুষের উপার্জনের চাকা। তবে মিয়ানমারের আরাকান রাজ্যে সংঘাতের কারণে মার্চ থেকেই বন্ধ বন্দরের সব কার্যক্রম। এতে দিশেহারা শ্রমিক কর্মচারী আর ব্যবসায়ীরা। ভাটা পড়েছে সবার ঈদ আনন্দে। গত বছরের তুলনায় এবছর বলতে গেলে এক প্রকারে খুব করুণ অবস্থা। ব্যবসা বাণিজ্য করে আর যারা চাকরি করে এদের জনজীবনটা একটু চলতে খুবই ভালো ছিল তখন আর কি। এখন আর এই পরিস্থিতি নেই। ব্যবসায়ীরা বলছেন দিনমারে তাদের কোটি কোটি টাকার বিনিয়োগ এখন হুমকির মুখে। ফলে দ্রুত বন্দর সচল করার দাবি তাদের। 2 মাস ধরে বন্দরের কার্যক্রম বন্ধ, স্থলবন্দরটা দিয়ে যেন তারা সঠিক নজর দেয়, আমরা বর্ডারের মানুষগুলো যেন ঠিক মতো বাঁচতে পারি। বন্দর কর্তৃপক্ষ বলছে কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকায় অনেক পণ্য রপ্তানির অপেক্ষায় পড়ে আছে ওয়্যার হাউসে। এতে কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। মিয়ানমারের আভ্যন্তরীণ যুদ্ধের প্রভাবে আমদানি রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়েছে। ফেব্রুয়ারি মাসে সর্বশেষ ইয়াঙ্গুন থেকে বাণিজ্যিক জাহাজ বাংলাদেশ এই বন্দরে এসেছিল। গত মার্চ মাসের 13 তারিখে পরিপূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ফলে বন্দর এখন পরিপূর্ণ অচল। টেকনাফ স্থলবন্দরকে দ্রুত সচল করে দেশের অর্থনীতি ও কর্মহীন পরিবারগুলোর উপার্জনের ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা বন্দর সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। দুদিনের ব্যবধানে যশোরের শার্শায় আরও এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লিটন হোসেন শার্শা উপজেলা বিএনপির দলীয় কর্মী ছিলেন। পুলিশ জানায়, বাড়ির পাশে বসে থাকা অবস্থায় লিটনের ওপর অস্ত্র নিয়ে হামলা করে কুপিয়ে জখম করে প্রতিবেশী মমিনুর রহমান সহ কয়েকজন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে লিটনকে হত্যা করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে 7 জুন আব্দুল হাই নামে এক বিএনপি কর্মীকে বোমা মেরে হত্যা করা হয়। বর্ষা আসার আগেই চাঁদপুরে বেড়েছে সাপের উপদ্রব। চলতি বছরের শুরুতেই বিভিন্ন উপজেলায় সাপের ছোবলে আহত হয়েছেন অন্তত 300 জন। স্থানীয়দের অভিযোগ, বিষক্রিয়া থেকে রক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই অ্যান্টিভেনম। রোগী পাঠানো হয় সদর হাসপাতালে। দ্রুত উপজেলা পর্যায়ে প্রতিষেধকটি পর্যাপ্ত মজুত রাখার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন। গেল 9 মে বিষাক্ত সাপের দংশনে মারা যান চাঁদপুরের কচুয়া উপজেলার কড়াইয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া গ্রামের নাজমা বেগম। এর কয়েকদিন আগে হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামে মারা যান শিল্পী আক্তার নামে এক গৃহবধূ। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুমিল্লা মেডিকেলে নেয়ার পথেই মৃত্যু হয় তার। দক্ষিণ পাড়ায় একটা বিল্ডিং এর পিছনে আপনার এই সাপে কামড় দিচ্ছে। সরাসরি বলছে সাপের ভ্যাকসিনটা এখনো নাই। যাইতে যাইতে আমাদের রোগী পরে মারা গেছে। ভ্যাকসিন নাই কেন নাই তো আমরা কুমিল্লা লিয়ে যান অর্ধেক মতে মারা গেছে। ভ্যাকসিন যদি থাকতো তো আমার মেয়ে কি মারা যাইল না। চাঁদপুরে 5 মাসের সাপের ছোবলে আহত হয়ে চিকিৎসা নেন 298 জন। সম্প্রতি রাস্তাঘাটে ঝোপে ঝাড়ে বেশি দেখা দিয়েছে সাপের আনাগোড়া। অটো ক্রস করা যাওয়ার সময় আমি সাপে পাড়া দিছি। হঠাৎ করে আমি টর্চলাইট মারা দিয়েছি, এটা আমার পায়ের উপরে। উপজেলার জনসংখ্যার তুলনায় হাসপাতালে প্রতিষেধক কম মজুত থাকার কথা স্বীকার করেন স্বাস্থ্য কর্মকর্তারা। যেহেতু আমাদের অ্যান্টিভেনম নাই এবং মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিভেনম ছিল, যার কারণে তাকে সদর হসপিটালে রেফার করা হয়েছিল। 3 কর্মদিবস আগে আমাদের একটা পেশেন্টকে দেওয়ার উপযোগী অ্যান্টিভেনম আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে আসছে। পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম আমাদের নেই। গত মাসে 25 জন সাপে কাটা রোগী এসেছেন, যার মধ্যে 1 জন বিষাক্ত ছিল। রোগীর তুলনায় আমাদের কাছে অ্যান্টিভেনম যেটা আছে সেটা অপ্রতুলই মনে হচ্ছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহের কথা জানালেন সিভিল সার্জন। বর্ষার সিজনটাতে একটু সাপের উপদ্রবটা বেড়ে যায়, এই কারণে আসলে আমার হসপিটালগুলোতে পর্যাপ্ত পরিমাণে আসলে অ্যান্টিভেনম মজুদ থাকা উচিত। অ্যান্টিভেনমের দাম বেশি হওয়ায় তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তাই প্রতিটি সরকারি হাসপাতালে এই বিষ প্রতিষেধকটি মজুদ থাকবে প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। বান্দরবানে রাঙ্গুয়াই জাতের আম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। পাহাড়ের প্রতিটি আম বাগানে থোকায় থোকায় ঝুলছে কাঁচা পাকা আম। কম আঁশযুক্ত আর খেতে সুস্বাদু হওয়ায় এই আমের চাহিদা দেশ জুড়ে। বান্দরবানের উঁচু নিচু পাহাড়গুলোর প্রতিটি আম বাগানে থোকায় থোকায় ঝুলছে কাঁচা পাকা রাঙ্গুয়াই আম। আম সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। বেশি লাভের আশায় এসব আম কম দামে পাইকাররা কিনে নিয়ে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। আধ পাকা আম প্রতিমণ বিক্রি করছেন 800 থেকে 1000 টাকা করে, আর খুচরা পর্যায়ে পাকা আম বিক্রি হচ্ছে প্রতি কেজি 30 থেকে 40 টাকা। এই রাঙ্গুয়াইয়ের আমের চাহিদাটা অনেক বেশি, আমাদের বাজারে গিয়ে বিক্রি করতে হয় না। জুন মাস আর জুলাই মাসে আমগুলো আমরা ছিঁড়ি। কক্সবাজার, ফেনী বা ঢাকা, সিলেট, বাংলাদেশে প্রায় জায়গাতে যাই। বাজারের চাহিদা মোটামুটি অনেক ভালো, অন্যান্য বছর চেয়ে এবছর আরো বেশি চাহিদা বেশি। প্রতি মনে 1000-1200 টাকা দিয়ে বিক্রি করা হয়। এবছর আমের ফলন ভালো ও দাম বেশি হওয়ায় আম চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। গত বছরের তুলনায় এবছরে আমের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং এবছরে আমের দাম বেশি হয়, কৃষকরা আম চাষাবাদে উৎসাহিত হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে 2023-24 অর্থ বছরে 1239 হেক্টর জমিতে 1,12,285 হেক্টর আম উৎপাদন হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।